আচ্ছা, এখানে দেখো পরে কোশ্চেন, আর্টিকেল 25 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া রিলেটস টু। তাহলে দেখো আমরা কি পড়ছিলাম যে আর্টিকেল 14 থেকে আর্টিকেল 18 কি, রাইট টু ইকুয়ালিটি, তাই তো? আমরা রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন কত থেকে কত পড়েছি, 23 থেকে 24 পড়েছি, তাই তো? তাহলে কালচারাল এডুকেশনাল রাইটস কত পড়েছি, আর্টিকেল 29 থেকে 30, তাহলে এটা হচ্ছে আর্টিকেল 29 থেকে 30। রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন কত, আর্টিকেল 25 থেকে আর্টিকেল 28। রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন কত, আর্টিকেল 23 আর 24। আর ব্যান অন রিলিজিয়াস ইনস্ট্রাকশন ইন গভর্নমেন্ট ইনস্টিটিউশন, তাহলে এটা কত, এটা হচ্ছে তোমার আর্টিকেল 28, ঠিক আছে? যে আর্টিকেল 28 বলে যে নো রিলিজিয়াস ইনস্ট্রাকশন শ্যাল বি প্রোভাইডেড ইন এডুকেশনাল ইনস্টিটিউট হোললি মেনটেন্ড আউট অফ দ্য স্টেট ফান্ড। তো ওটা ব্যান অন রিলিজিয়াস ইনস্ট্রাকশন ইন গভর্নমেন্ট ইনস্টিটিউট, এটা হচ্ছে আর্টিকেল 28। দেখো তাহলে আর্টিকেল 25 যে কথা জিজ্ঞেস করা হয়েছে এই কোশ্চেনটায়, তাহলে দেখো আর্টিকেল 25 থেকে 28 যেটা রাইটস টু ফ্রিডম অফ রিলিজিয়ন, তাহলে এটা হয়ে যাবে এখানে আনসার, ঠিক আছে? আচ্ছা, এবার যদি তুমি, এটা হচ্ছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন যেটা আমি বলছি, এটা কভার করছে আর্টিকেল 25 থেকে 28 পুরোটাকেই কভার করছে। কিন্তু তো অপশন অনুযায়ী এটাই ঠিক হবে, অপশন বিটাই কারেক্ট হবে। কিন্তু যদি কোনোভাবে জিজ্ঞেস করে যে আর্টিকেল 25 এক্স্যাক্টলি এটা কি, তাহলে এটা হচ্ছে ফ্রিডম অফ কনসায়েন্স অ্যান্ড ফ্রি প্রফেশন, প্র্যাকটিস অ্যান্ড প্রোপাগেশন অফ রিলিজিয়ন, ঠিক আছে? এটা কি না, তো ফ্রিডম অফ কনসায়েন্স অ্যান্ড ফ্রি প্রফেশন, practice and propagation of religion। এটা হচ্ছে আর্টিকেল 25, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা দেখো এই কোশ্চেনটা কি বলছে, হুইচ ওয়ান আউট অফ দ্য ফলোইং ইজ নট এ ফান্ডামেন্টাল রাইট। তাহলে দেখো রাইট টু ইকুয়ালিটি আমরা এতক্ষণ পড়লাম আর্টিকেল 14 থেকে আর্টিকেল 18। রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন এটা কত, আর্টিকেল 25 থেকে আর্টিকেল 28। আচ্ছা, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন কত, আর্টিকেল 23 থেকে আর্টিকেল 23 অ্যান্ড 24, তাই তো? আর্টিকেল 23 অ্যান্ড 24। আচ্ছা, এবার আমাদের যে আর্টিকেল 19 আছে, আর্টিকেল 19 এর আন্ডারে 6টা রাইটকে প্রোটেক্ট করা আছে, 6টা ফান্ডামেন্টাল রাইট আছে। তার মধ্যে একটা হচ্ছে তোমার ফ্রিডম অফ অ্যাসেম্বলি, ঠিক আছে? তো কি বলছে যে এভরি সিটিজেন হ্যাজ দ্য রাইট টু অ্যাসেম্বল, কিন্তু এখানে দুটো কন্ডিশন আছে, যে তোমাকে অ্যাসেম্বলিটা পিসফুল হতে হবে, আর উইদাউট আর্মস হতে হবে, তাই তো? এই দুটো কন্ডিশন আছে জানো। কিন্তু এই যে ফ্রিডম অফ অ্যাসেম্বলির আন্ডারে তুমি যদি বলো ধর্ণা দেবো, আমরা যেটাকে আমাদের ইন্ডিয়ান কনটেক্সটে এই কথাটা আমরা ইউজ করি, ধর্ণা, যে কোনো একটা জায়গায় বসে ধর্ণা দেবো পিসফুলি উইদাউট আর্মস, হ্যাঁ ধর্ণা আমরা দিতে পারি। কিন্তু স্ট্রাইক কি করা যেতে পারে না, স্ট্রাইক করা যেতে পারে না, আর্টিকেল 19 সেটার অধিকার দেয় না। তার মানে যদি বলি রাইট টু স্ট্রাইক, সেটা কি আর্টিকেল 19 আন্ডারে পড়ছে, তাহলে পড়ছে না। তার মানে আর্টিকেল 19 আন্ডারে যেহেতু পড়ছে না রাইট টু স্ট্রাইক এই ফ্রিডম অফ অ্যাসেম্বলির আন্ডারে, তার মানে রাইট টু স্ট্রাইক ইজ নট এ ফান্ডামেন্টাল রাইট, ঠিক আছে? তাহলে কোনটা ফান্ডামেন্টাল রাইট নয় জিজ্ঞেস করেছে, তাহলে রাইট টু স্ট্রাইকটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট নয়, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। আচ্ছা এখানে ভালো করে পড়বে। পার্ট 2 of the Indian Constitution covers Article 12 to Article 35 and deals with fundamental rights of the Indian citizen। তাহলে দেখো আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35 এটা ফান্ডামেন্টাল রাইটকে ডিল করে, হ্যাঁ ডিল করে, কিন্তু পুরো স্টেটমেন্টটা ঠিক করে ভালো করে পড়ো। পার্ট 2 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, পার্ট 2 কি ফান্ডামেন্টাল রাইট না, তাহলে পার্ট 3 হচ্ছে ফান্ডামেন্টাল রাইট। তার মানে প্রথম স্টেটমেন্টটা ভুল। আচ্ছা, রাইট টু প্রপার্টি ইজ লিস্টেড অ্যাজ এ ফান্ডামেন্টাল রাইট ইন দ্য কনস্টিটিউশন। রাইট টু প্রপার্টি কি এখন আছে না, রাইট টু প্রপার্টি ডিলিট করে দেওয়া হয়েছে
44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, এটা ডিলিট করে দেওয়া হয়েছে 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1978 দ্বারা। তার মানে রাইট টু প্রপার্টি ইজ লিস্টেড এ ফান্ডামেন্টাল রাইট ইন দ্য কনস্টিটিউশন, কথাটা বলা আছে, এটা ভুল। কিন্তু যদি এটা বলা হতো রাইট টু প্রপার্টি ওয়াজ লিস্টেড অ্যাজ ফান্ডামেন্টাল রাইট ইন দ্য অরিজিনাল কনস্টিটিউশন, তাহলে এটা কারেক্ট হতো। তো এখানে কিন্তু তুমি প্রত্যেকটা কথা যখন স্টেটমেন্ট কারেক্ট না ইনকারেক্ট দেখতে হবে, প্রত্যেকটা কথা ভালো করে পড়বে। তাহলে এক্ষেত্রে দুটোই স্টেটমেন্টই রং। তাহলে কোন স্টেটমেন্টটা কারেক্ট জিজ্ঞেস করেছে, এটাও লক্ষ্য রাখবে, কারেক্ট জিজ্ঞেস করছে না ইনকারেক্ট জিজ্ঞেস করছে। এখানে জিজ্ঞেস করছে কারেক্ট, তাহলে দুটোই যেহেতু ভুল, তাহলে নাইদার ওয়ান নট টু, ডি অ্যান্সার হবে। ঠিক আছে। আচ্ছা, এই কোশ্চেনটা, আর্টিকেল 24 of the Indian Constitution prohibits employment of children in any factory below the age of। আচ্ছা, আর্টিকেল 24 যেটা বলছে, আর্টিকেল 24 প্রহিবিট করে কি, চিলড্রেনকে এমপ্লয়মেন্ট করা যাবে না যাদের বয়স লেস দ্যান 14 ইয়ার্স। ঠিক আছে, বিলো দ্য এজ অফ 14 ইয়ার্স এমন কোনো যদি চাইল্ড থাকে, তাহলে তাকে কোনো ফ্যাক্টরিতে, মাইনে বা কোনো হ্যাজার্ডাস অ্যাক্টিভিটিতে তাকে, বা রেলওয়ে, কনস্ট্রাকশন ওয়ার্ক, এইসবে তাকে এমপ্লয় করা যাবে না। কিন্তু যদি কোনো হার্মলেস ওয়ার্ক হয়, কোনো ইনোসেন্ট ওয়ার্ক হয়, ধরো ডোমেস্টিক কোনো ওয়ার্ক, যে মা কোনো কাজ করতে বলছে, বা ধরো ফ্যামিলি বিজনেসে তুমি একটু বসলে, তোমার ধরো ফ্যামিলি বিজনেস আছে, ফ্যামিলি ওন্ড বিজনেস, ফ্যামিলি ওন্ড ফার্ম, হ্যাঁ, ধরো এগ্রিকালচারে কোনো, ধরো তার বাবা মা ধরো এগ্রিকালচারের সাথে যুক্ত, তাহলে এগ্রিকালচারে কোনো হেল্প যদি করে দেয় তার ছেলে, তো এই যেগুলো হার্মলেস কাজ, ইনোসেন্ট ওয়ার্ক, এইগুলো কিন্তু করতে পারে। এইগুলোকে প্রহিবিট করছে না। কিন্তু যেগুলো হ্যাজার্ডাস ইন্ডাস্ট্রি, মাইন, কনস্ট্রাকশন ওয়ার্ক, রেলওয়ে, এইগুলোতে লেস দেন 14 ইয়ার্সের বাচ্চাদেরকে কাজকে, এমপ্লয়মেন্টকে প্রহিবিট করা হচ্ছে। হ্যাঁ, কিন্তু এই যে যেগুলো বললাম যে ফ্যামিলি ওয়ার্ক, ডোমেস্টিক ওয়ার্কে, ফ্যামিলি ওন্ড বিজনেসে করতে পারে, হ্যাঁ করতে পারে, কিন্তু কন্ডিশনটা হচ্ছে যে স্কুল আওয়ারে করানো যাবে না। ঠিক আছে। তো যেগুলোই বা করা যাবে, যেগুলো ইনোসেন্ট ওয়ার্ক হিসেবে আমরা ধরছি, যেগুলো নর্মাল কাজ আর কি, বাড়ির কাজ যেগুলো, সেগুলো করানো যেতে পারে। ফ্যামিলি ওন বিজনেসে বসা যেতে পারে, এগ্রিকালচারের দু একটা হেল্প করা যেতে পারে যদি তার বাবা মা আর কি এগ্রিকালচারের সাথে যুক্ত হয়, কিন্তু স্কুল আওয়ারে করানো যাবে না। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে বয়স সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, তাহলে আর্টিকেল 24 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রহিবিটস এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন ইন এনি ফ্যাক্টরি বিলো দ্য এজ অফ, এটা হয়ে যাবে 14 ইয়ার্স। ঠিক আছে। আচ্ছা, আর্টিকেল 24 কিসের আন্ডারে আছে? রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, এটা তো বললাম এক্ষুনি। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো, দ্য নাম্বার অফ ফান্ডামেন্টাল রাইটস গ্যারান্টেড বাই দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আর, দেখো এক্ষেত্রে অ্যান্সারটা হয়ে যাবে 6। অরিজিনাল কনস্টিটিউশনে কটা ছিল? অরিজিনাল কনস্টিটিউশনে ছিল 7টা, তাই তো? তারপরে রাইট টু প্রপার্টি ডিলিট করে দেওয়া হয়েছে, তো এখন হয়ে গেছে 6টা। আচ্ছা, এখানে বলছে ফ্রিডম অফ স্পিচ ইজ এ, দেখো ফ্রিডম অফ স্পিচ হচ্ছে তোমার আর্টিকেল 19 এর আন্ডারে, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, এটা হচ্ছে আর্টিকেল 19, তার মানে হচ্ছে একটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট। আচ্ছা, রাইট টু ফ্রিডম যেটা আছে আমাদের, ঠিক আছে, আর্টিকেল 19 থেকে আর্টিকেল 22, সেই আর্টিকেল 19 এর আন্ডারে ছটা রাইট দেওয়া আছে। আগে 7টা দেওয়া ছিল, এখন একটা ডিলিট করে দেওয়া হয়েছে, তো এখন আছে তোমার 6টা। তো এই যে আর্টিকেল 19 ক্লজ 1 ক্লজ এ, এটার আন্ডারে তোমার পড়ছে হচ্ছে রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। তাহলে ফ্রিডম অফ স্পিচ এটা হচ্ছে আর্টিকেল 19 ক্লজ 1 ক্লজ এ। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে একটা ফান্ডামেন্টাল রাইট। আর ফ্রিডম অফ অ্যাসেম্বলি যেটা, ঠিক আছে, ফ্রিডম অফ অ্যাসেম্বলি যেটা, এটা কত? এটা হচ্ছে তোমার 19 ক্লজ 1 ক্লজ বি। ঠিক আছে। ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, এটা কত? এটা 19 ক্লজ 1 ক্লজ সি। ফ্রিডম অফ মুভমেন্ট যদি বলো, তাহলে 19 ক্লজ 1 ক্লজ ডি। ঠিক আছে। আচ্ছা, যদি তুমি বলো রাইট ফ্রিডম অফ রেসিডেন্স, ফ্রিডম অফ রেসিডেন্স, তাহলে 19 ক্লজ 1 ক্লজ ই। আচ্ছা, রাইট টু প্রপার্টি রিলেটেড একটা 19 ক্লজ 1 ক্লজ এফ ছিল, ওটা এখন ডিলিট করা হয়েছে, এফটা ডিলিট করা হয়েছে। আর
ফ্রিডম অফ প্রফেশন, ফ্রিডম অফ প্রফেশন এটা হচ্ছে আর্টিকেল 19 ক্লজ 1 ক্লজ জি এর আন্ডারে আছে, ঠিক আছে। তাহলে ফ্রিডম অফ স্পিচ কি, এটা ফান্ডামেন্টাল রাইট, আর্টিকেল 19 ক্লজ 1 ক্লজ এ। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইনক্লুডেড ইন দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য কনস্টিটিউশন, নট ইনক্লুডেড, ঠিক আছে, এটা নট ইনক্লুডেড বলা আছে। তাহলে এক্ষেত্রে অ্যান্সারটা কি হবে দেখো, দেখো রাইট টু ইকুয়ালিটি আমরা বললাম আর্টিকেল 14 থেকে আর্টিকেল 18, তাহলে এটা ফান্ডামেন্টাল রাইট, হ্যাঁ। রাইট টু ফ্রিডম কত, রাইট টু যদি ফ্রিডম বলা হয় শুধু, তাহলে আর্টিকেল 19 থেকে আর্টিকেল 22, এটা মাথায় রাখতে হবে। তাহলে আর্টিকেল 19 থেকে 22 যখন আমি বলছি, তাহলে এটা কি ফান্ডামেন্টাল রাইট, হ্যাঁ ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ছে, এটা ফান্ডামেন্টাল রাইট। আচ্ছা, এবার রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন এটা কত, এটা আর্টিকেল 23 আর আর্টিকেল 24, তাহলে এটাও ফান্ডামেন্টাল রাইট, হ্যাঁ। তাহলে রাইট টু অ্যাডেকুয়েট মিনস অফ লাইভলিহুড ফর অল দ্য সিটিজেন্স, এটা হচ্ছে তোমার আর্টিকেল 39A, ঠিক আছে। আর্টিকেল 39A এর আন্ডারে এটা লেখা আছে যে the state should state is there to secure the right to adequate means of livelihood for all the citizens, তাহলে right to adequate means of livelihood যেটা বলা আছে এটা হচ্ছে আর্টিকেল 39A, এটা তার মানে ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি পার্ট 4 এর আন্ডারে পড়ে যাচ্ছে, তার মানে এটা ফান্ডামেন্টাল রাইট নয়, তাহলে ইজ নট ইনক্লুডেড ইন দ্য ফান্ডামেন্টাল রাইটস বলা আছে, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে ডি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, which of the constitution of the India, which article of the constitution of India abolishes untouchability and its practice in any form, তাহলে দেখো আর্টিকেল 15, এখানে যে অপশন আছে আর্টিকেল 12টা নিয়ে একটু পরে আলোচনা করছি। আর্টিকেল 15টা কি, আর্টিকেল 15টা তোমরা জানো যে অন দ্য বেসিস অফ তোমার হচ্ছে গিয়ে কি কি না, তো রিলিজন, রেস, কাস্ট, সেক্স আর প্লেস অফ বার্থ, এই গ্রাউন্ডের ওপর, অনলি অন দ্য গ্রাউন্ড অফ দিস ফ্যাক্টরস দ্য স্টেট শ্যাল নট ডিসক্রিমিনেট এনি সিটিজেন, মানে স্টেট কোনো সিটিজেনকে অনলি অন দ্য গ্রাউন্ডস অফ রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থে ডিসক্রিমিনেট করবে না। তার মানে আর্টিকেল 15 বলছে যে প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন দিস গ্রাউন্ডস, ঠিক আছে, কি কি, রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স আর প্লেস অফ বার্থ, ঠিক আছে। আচ্ছা, আর্টিকেল 16 কি বলছে, আর্টিকেল 16 বলছে ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট, তাই তো। তার মানে আর্টিকেল 16 বলছে ইকুয়ালিটি অফ অপরচুনিটি ফর অল দ্য সিটিজেন্স ইন ম্যাটার্স অফ এমপ্লয়মেন্ট টু এনি অফিস হুইচ ইজ আন্ডার দ্য স্টেট, তাই তো। তার মানে পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে ইকুয়ালিটি অফ অপরচুনিটি দেওয়া হবে এবং স্টেট ডিসক্রিমিনেট করবে না অনলি অন দ্য গ্রাউন্ডস অফ কি কি, রিলিজন, রেস, কাস্ট, সেক্স, ডিসেন্ট যেটা আর্টিকেল 15 ছিল না, আর হচ্ছে তোমার প্লেস অফ বার্থ অর কি রেসিডেন্স, ঠিক আছে। তাহলে এই যে ডিসেন্ট আর রেসিডেন্স এই দুটো কিন্তু আর্টিকেল 15 ছিল না, এটা আর্টিকেল 16 অ্যাড হয়েছে। তো এটা এই ডিফারেন্সটা মাথায় রেখো যে আর্টিকেল 15 আমি অন দ্য গ্রাউন্ড অফ রিলিজিয়ন, রেস, কাস্ট, মানে স্টেট ডিসক্রিমিনেট করতে পারবে না অন দ্য বেসিস অফ রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স অ্যান্ড প্লেস অফ বার্থ। আর আর্টিকেল 16 বলা হচ্ছে যে স্টেট ডিসক্রিমিনেট করতে পারবে না কি কি, রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ তো বটেই, যেটা আর্টিকেল 15 ছিল, তার সাথে ডিসেন্ট আর রেসিডেন্সটাও, ডিসেন্ট আর রেসিডেন্সের গ্রাউন্ডটাও অ্যাড হয়েছে, ঠিক আছে। আর এই যে আর্টিকেল 17 যেটার কথা বলা হচ্ছে, আর্টিকেল 17 হচ্ছে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি অ্যান্ড ইটস প্র্যাকটিস ইন এনি ফর্ম, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে তোমার অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে আর্টিকেল 17। চলো এবার এই কোশ্চেনটা দেখা যাক, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া গ্যারান্টিজ টু অল সিটিজেন্স দ্য ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন,
তাহলে দেখো আর্টিকেল 16 আমরা এক্ষুনি বললাম, আর্টিকেল 16 কি, যে আমরা ইকুয়ালিটি অফ অপরচুনিটি দেবো ইন পাবলিক এমপ্লয়মেন্ট। আর্টিকেল 17 হচ্ছে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি অ্যান্ড ইটস প্র্যাকটিস ইন এনি ফর্ম, ঠিক আছে। আর্টিকেল 18 কি, অ্যাবলিশন অফ টাইটেল। আমরা এটাও দেখলাম যে টাইটেল মানে একাডেমিক অ্যান্ড মিলিটারি টাইটেল পড়ছে না, প্লাস তার সাথে এই যে আমরা ভারতরত্ন, পদ্মভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী এগুলো দিচ্ছি, এইগুলো আর্টিকেল 18 এর আন্ডারে, টাইটেল যেটা আছে তার আন্ডারে, তার ডেফিনেশন আন্ডারে পড়ছে না, আমরা স্টেট এগুলো দিতে পারে। আচ্ছা, আর আর্টিকেল 19 কি, এটা রাইট টু ফ্রিডমের আন্ডারে পড়ছে, এবং আর্টিকেল 19টা স্পেসিফিক্যালি হচ্ছে মূলত 6টা রাইট দেয়, তার মধ্যে আর্টিকেল 19 ক্লজ 1 ক্লজ এ ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের কথা বলা হয়, ঠিক আছে। চলো, আচ্ছা, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া states that subject to certain limitations every religious denomination shall have the right to establish and maintain institutions for religious and charitable purpose। তাহলে দেখো আমরা যে পড়ছিলাম যে রাইট টু ফ্রিডম অফ রিলিজন, রাইট টু ফ্রিডম অফ রিলিজন আর্টিকেল 25 থেকে 28। এবার তুমি যদি দেখো যে, আচ্ছা এখানে দেখে নাও তাহলে অপশন অনুযায়ী আর্টিকেল 24টা কি, আমরা দেখলাম যে যদি 14 বছরের নিচে কোনো বাচ্চা চিলড্রেন থাকে তাহলে তাকে কোনো হ্যাজার্ডাস অ্যাক্টিভিটি, ফ্যাক্টরি, মাইন এসব জায়গা থেকে তাকে, এইসব জায়গাতে তাকে এমপ্লয়মেন্ট করা যাবে না, যে প্রহিবিশন অফ এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন, ঠিক আছে। আচ্ছা, এই প্রসঙ্গে তোমাকে আরেকটা কথা বলে রাখি, এই যে আর্টিকেল 24 এর রেসপেক্টে, যে আর্টিকেল তুমি যদি 39 এর এফ দেখো, আর্টিকেল 39 মানে আমি বলছি তোমার ডিপিএসপি, আর্টিকেল 39 এর এফ দেখো, 39 তার এফ দেখো, তাহলে এই যে এটা হচ্ছে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির আন্ডারে, তাহলে ওখানেও একটা কথা বলা হচ্ছে যে স্টেট শুড সিকিউর অপরচুনিটিস ফর হেলথি ডেভেলপমেন্ট অফ চিলড্রেন, ঠিক আছে। তো এই 39 এফটাও চিলড্রেন রিলেটেড ইস্যু নিয়ে আছে, তো জাস্ট এটা তোমাকে আমি বলে রাখলাম। আচ্ছা, 24টা গেল, তাহলে এবার দেখো 25, 26 আর 27 অপশন আছে। 25টা আমি তোমাকে একটু আগেই বললাম যে 25 কি, ফ্রিডম অফ কনসায়েন্স অ্যান্ড ফ্রি প্রফেশন, প্র্যাকটিস অ্যান্ড প্রোপাগেশন অফ রিলিজিয়ন। আচ্ছা, আর 26 যদি তোমাকে বলতে হয় তাহলে 26টা হচ্ছে যে every religious denomination or any of its sections shall have the right to establish and maintain institution for religious and charitable purpose, তাই তো। দেখো কোশ্চেনটা দেখো, যে বলছে অবশ্যই সাবজেক্ট টু সার্টেন লিমিটেশন, কিছু তো কোনো ফান্ডামেন্টাল রাইট তো তোমার সব তো সব অ্যাবসলিউট না, তাহলে কিছু লিমিটেশন তো আছে, কিন্তু সেই কিছু লিমিটেশন সাবজেক্ট টু সার্টেন লিমিটেশনস, এভরি রিলিজিয়াস ডিনোমিনেশন শ্যাল হ্যাভ দ্য রাইট টু এস্টাবলিশ অ্যান্ড মেনটেন ইনস্টিটিউশনস ফর রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল পারপাস। এটা হচ্ছে আর্টিকেল 26, তাই তো, আর্টিকেল 26। তাহলে আর্টিকেল 27টা কি, এটা হচ্ছে ফ্রিডম ফ্রম ট্যাক্সেশন ফর প্রমোশন অফ রিলিজন। হ্যাঁ, হ্যাঁ, যদি স্টেট কোনো একটা পার্টিকুলার রিলিজনকে প্রমোট করার জন্য তোমাকে ট্যাক্স দিতে বাধ্য করে তাহলে সেটা স্টেট করতে পারে না, এটা আর্টিকেল 27-এ প্রহিবিট করা আছে, ঠিক আছে। তাহলে আর্টিকেল 27টা হচ্ছে ফ্রিডম ফ্রম ট্যাক্সেশন, ফ্রিডম ফ্রম ট্যাক্সেশন for promotion of a particular religion, okay। স্টেট যদি তোমাকে ট্যাক্স লেভি করে তোমার উপরে, যে বলে কোন একটা পার্টিকুলার রিলিজনের প্রমোশনের জন্য, তাহলে স্টেট সেটা করতে পারে না, ঠিক আছে। এটা আর্টিকেল 27 স্টেটকে করতে দেবে না, তাহলে এক্ষেত্রে অ্যান্সারটা হয়ে যাচ্ছে 26।